জয়পুরহাটে তারেক রহমানের বিরুদ্ধে মামলা খারিজ। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 7 জন খালাস। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে অন্যায় নির্যাতনের জবাব দেয়া হবে বললেন তারেক রহমান। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব নেতাদের মন্তব্য। গুমের ঘটনায় শেখ হাসিনাকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ, বললেন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশের শিকার তিনি। প্রবাসীদের পাঠানো অর্থ লুটপাট করেছেন শেখ হাসিনা। আসিফ নজরুলের মন্তব্য, জুলাই বিপ্লবকালে দেশের চিত্র তুলে ধরেছিলেন প্রবাসীরা, বললেন আসিফ মাহমুদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছে। আহতদের অনেককেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি এবং ঢাকা মেডিকেলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের পন্থীদের 5 দিনের জোর ইজতেমা সম্পূর্ণ হয়েছে। এরপর থেকেই ইজতেমা ময়দানে পুরোপুরি জুবায়ের পন্থীদের দখলে রাখা হয়। নানাভাবে মাঠ ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হলেও তারা তা মানতে নারাজ। এমন পরিস্থিতিতে রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়ের পন্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ ঘটনায় নিহত হন 3 মুসল্লি, আহত হয়েছেন শতাধিক। কামারপাড়া ব্রিজ থেকে ওই মোড় পর্যন্ত মানুষে একদম ভরা ছিল। তো ওইখান থেকে আমাদের সাথী দেখে মাদ্রাসার ছাত্ররা ওই প্রথম গেটের ওই পাশে যেখানে বিদেশি মেহমানরা থাকে সেখানে ছাদে উঠে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে। 4-5 জন ছেলে ট্যাগার আছে, ট্যাগার সাথে যাওয়ার পর সব করে যেন একটাই মারলো। তার গরু জব বলে যে রক্ত বের হয়, আমাদের সামনে রক্ত বের হতে থাকলো। আমাদেরকে গেট আটকে রাখছে, আমাদেরকে মারছে, আমাদের কালকে 3-4 থেকে ওনারা এরকম জবাই করে দিচ্ছে, ওই যে গেটের মধ্যে জবাই করে দিচ্ছে। তাহলে এটা তো কাম্য না। মুসলমান তো মুসলমান ভাই এই জন্য মুসলমান কাটাকাটি করবে, এটা মুসলমানের চরিত্র না। যারা এটা করতেছে তারা বিন চরিত্রের মানুষ। এদিকে বুধবার সকাল থেকেই মাঠ দখলে রয়েছে সাত অনুসারীদের। ইজতেমা ময়দানেই 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত জোর ইজতেমা করতে চান তারা। আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইজতেমা ময়দান আমরা হাতছাড়া করব না। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন মুসল্লিরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। খুনিদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে আলোচনার পর ইজতেমা হবে কিনা সে ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনায় সাতপন্থীদের কার্যক্রম বন্ধ ও নিষিদ্ধের দাবি জানায় মাওলানা জুবায়েরের অনুসারীরা। অন্যদিকে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষের জন্য দুঃখ প্রকাশ করে সরকারের নির্দেশেই মাঠ ছেড়ে যাওয়ার কথা জানান সাতপন্থীরা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। তাবলিগ জামায়াতের ইজতেমাকে কেন্দ্র করে চলমান অস্থিরতা নিরসনে বুধবার সচিবালয়ে জুবায়ের ও সাতপন্থীদের সাথে বৈঠক করে সরকার। বৈঠক শেষে ইজতেমা মাঠে হামলা, নিহত ও আহতদের জন্য দুঃখ প্রকাশ করে মাওলানা সাদের অনুসারীরা জানান সরকারের নির্দেশনা মেনে নিচ্ছেন তারা। কেউ কারোর সাথে ইভেন একটা উঁচু গলায় কথা বলার দরকার নেই। কোনো রকম ক্যাজুয়ালিটি যেন না হয়, কোনো রকম মারামারি না হয়, কোনো রকম সমস্যা তৈরি না হয়। আমাদের সাথীরা এখনই মাঠ ছাড়া শুরু করুক। আর ওনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি,
ওনারাও যেন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। আমাদের পক্ষে সবাইকে বলছি, কেউ যেন কোনো রকম উস্কানিমূলক টেক্সট দেয়া থেকে শুরু করে কোনো রকম ভয়েস দেয়া, কোনো রকম লাইভে যাওয়া, ভুলও আপনারা এটা করবেন না। দেশ অনেক রকম অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ছে, ইসলামের সুনাম নষ্ট হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করা থেকে উভয় পক্ষ বিরত থাকবেন, দুইজনের কাছে আকুল আবেদন করছি। সাতপন্থীরা চলে যাওয়ার পরপরই মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সরকারের সাথে বৈঠক করে জোবায়েরপন্থীরা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের বলেন, ইস্তেমা মাঠের ঘটনা দুপক্ষের সংঘর্ষ নয়, ঘুমন্ত মানুষের উপর সাতপন্থীদের হামলা। তাদেরকে দেশবিরোধী শক্তি হিসেবে অভিযুক্ত করে নিষিদ্ধের দাবি জানান মাওলানা জোবায়েরের অনুসারীরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনার সাথে যুক্তদের ছাড় পাওয়ার সুযোগ নেই। ইস্তেমা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুপক্ষের আলোচনার পর সিদ্ধান্ত নেবে সরকার। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়েরা আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নেব। বৈঠকে দুপক্ষকে শান্ত থাকার পাশাপাশি আপাতত তুরাগ তীরে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রো পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। সেখানে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে মঙ্গলবার রাতে সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়েন তিনি। সফরে D8 সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে সাইডলাইনে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বৃহস্পতিবার কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জয়পুরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা খারিজ করে দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 2017 সালের 13 ফেব্রুয়ারি মামলাটি করেন। মামলাটি খালাস দেয়ায় সদরের কোর্ট চত্বরে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন সহ নেতাকর্মীরা অংশ নেন। জয়পুরহাট কোর্ট হতে মিথ্যা মামলার আজকে খালাস পেল। এই খালাস পাওয়ার কারণে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই খুশি। সেই খুশির জন্য আজকে আমাদের সব নেতৃবৃন্দ কোর্ট চত্বরে উপস্থিত হয়েছে এবং এখান থেকে আমরা কোর্টের বাইরে যেয়ে আমাদের উৎসব পালন করব। আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এছাড়াও মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 6 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে উচ্চ আদালত। SM ফয়েজের রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। এই নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। আলোচিত এই মামলার তদন্ত শুরু বিএনপি সরকারের আমলেই। পরবর্তীতে 1/11 সরকারের সময় অভিযোগপত্র দাখিলের মাধ্যমে শুরু হয় বিচার। সাক্ষ্য গ্রহণ করা হয় 28 জনের। তবে রাজনৈতিক পালাবদলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শুরু হয় নতুন করে তদন্ত। তখনই অভিযুক্ত করা হয় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গোয়েন্দা সংস্থার কয়েকজনকে। ফাঁসির আদেশ দেওয়া হয় লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 জনকে। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে খালাস দেওয়া হয় 7 জনকে। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। জনাব লুৎফুজ্জামান বাবরকে এই মামলার প্রধান আসামি করা হয়েছিল। দ্বিতীয় তদন্তের ভিত্তিতে
এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ে উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। নিরপরাধ কাউকে সাজা দেয়া কখনোই বিচারের উদ্দেশ্য হতে পারে না। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হিংসায় নয় ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে অন্যায় নির্যাতনের জবাব দেয়া হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিশ্বে গণতান্ত্রিক আস্থা বা ভোট হিসাবে বিবেচিত সেই ভোটের আস্থাটি আমাদেরকে অর্জন করতে হবে। সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটি হয়নি এবং সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটিতে আস্থা অর্জন করতে হলে শুধু তো মুখের কথা বললে হবে না। আমরা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কি করতে চাই, মানুষ এটি জানতে চায়। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা। সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও মনে করেন তারা। সংস্কারের কথা বলে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করা চলবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। রাজধানীর বনানীর করাইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প হয়। অসহায় দুস্থ মানুষদের এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এ নেতা বলেন, ভোটের অপেক্ষায় আছে দেশের জনগণ, তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ভারত সরকার ও সেদেশের মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে সভা করে 12 দলীয় জোট। অন্তর্বর্তীকালীন সরকারকে অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে বিএনপির সহযোগিতার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এসজেডএম জাহিদ হোসেন। তবে সংস্কারের কথা বলে ক্ষমতায় থাকার প্রবণতা ঠিক হবে না বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কে কোন কথা বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন। এক একজন এক এক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে। আমরা চাই আপনারা সার্থক হন, সফল হন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করতে না পারায় ভারতের গাত্রদাহ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে। আমি ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? এ সময় ভারতীয় পণ্যে আগুন জ্বালিয়ে বয়কট করা হয়। একই সাথে নামমাত্র দামে দেশীয় পণ্য বিক্রির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা।
গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। এছাড়াও কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের কারণে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। এস এম ফয়েজের রিপোর্ট। শেখ হাসিনার আমলে 5 বছর 4 মাস গোপন বন্দিশালায় আটক ছিলেন মাইকেল চাকমা। 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে গুম করা হয় তাকে। এমনকি তার সন্ধান চেয়ে করা রিটও শোনেনি উচ্চ আদালত। ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার একদিন পরেই মুক্ত বাতাসে ফেরেন মাইকেল চাকমা। এতদিন সাহস না করলেও বুধবার সকালে গুমের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন তিনি। আমি মনে করি তার যে প্রতিহিংসার আমি শিকার হয়েছি। আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব আমার গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার আমলে গুম হওয়া প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। মাইকেল চাকমার অভিযোগ গ্রহণ করা হয়েছে। তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন, এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো শিকার তিনি হয়েছিলেন, এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছেন। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ বেশ কয়েকজনকে বৃহস্পতিবার জুলাই আগস্ট গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। ডক্টর আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা বেশি পাঠাতেন, আর ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ব্যবসায়ী গ্রুপ সেই ব্যাংকগুলোকেই লুটপাট করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 26% রেমিট্যান্স বেড়েছে। প্রবাসীদের ভোগান্তি ও সমস্যাগুলো ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় সহজেই সমাধান করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসীদের পাসপোর্ট সমস্যাটি নিজ মন্ত্রণালয়ের না হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সমাধান করা হয়েছে। এছাড়াও প্রবাসীদের বিনিয়োগ সমস্যার সমাধানেও অন্য মন্ত্রণালয়ের। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জুলাই বিপ্লবের সময় যখন দেশের ইন্টারনেট বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া করেছিল তখনকার সরকার সেই পরিস্থিতিতে প্রবাসীরাই সারা বিশ্বে বাংলাদেশের চিত্র তুলে ধরেছিলেন। আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা দুঃখ করে বলল যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারপতিদের কাজ শুধু বিচার করা ও রায় দেয়া নয়, জনগণের আশা আকাঙ্ক্ষাকেও গুরুত্ব দিতে হবে। বুধবার সুপ্রিম কোর্ট দিবসের
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান। অনুষ্ঠানের প্রধান বিচারপতি আরও বলেন, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার জন্য পৃথক সচিবালয় গঠন করা খুবই জরুরি। বিচারপতিদের সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনের সীমাবদ্ধতার মধ্যেই দেশের মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তাগিদও দেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অবৈধ ইট ভাটা সহ পরিবেশ দূষণে দায়ীদের বিরুদ্ধে শনিবার থেকেই অভিযান চালাবে টাস্কফোর্স। দুপুরে রাজধানীর BITS মিলনায়তনে জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বৈশ্বিক দর কষাকষির চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে এক সেমিনারে তিনি এই তথ্য জানান। তিনি জানান, জলবায়ু তহবিলের অর্থ সঠিক খাতে খরচ না হওয়ায় সহযোগিতা কমিয়ে দিয়েছে উন্নয়ন সহযোগীরা। তিনি জানান, একবার ব্যবহার হয় এমন প্লাস্টিকের ব্যবহারে নিরুৎসাহিত করছে সরকার। কার্বন নিঃসরণের জন্য শুধু অন্যদের দায়ী না করে জ্বালানি সাশ্রয়ী ব্যবহার করতে এবং লাইফস্টাইলে পরিবর্তনেরও তাগিদ দেন উপদেষ্টা। দেশের 30% বায়ু দূষণের জন্য ভারতকে দায়ী করেন তিনি। ভয়াবহ দূষণ বন্ধে ইটভাটা ও স্টিল মিল কারখানাগুলো কিছুদিন বন্ধ রাখার পক্ষেও মত দেন পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশিদের জন্য সৌদি আরব সর্বোচ্চ সংখ্যক ভিসা দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির উপরাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ আল ইব্রাহিম। দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। 3 সংখ্যায় ভিসা দিতে দূতাবাসের কর্মচারীরা সর্বোচ্চ শ্রম দিয়ে কাজ করছে বলেও জানান তিনি। জানান, বাংলাদেশিদের প্রতিদিন 4 থেকে 6 হাজার ভিসা দেওয়া হচ্ছে। আপাতত ভিসা নিয়ে আর কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। নোয়াখালী ও ফেনীর বন্যা দুর্গতদের জন্য 20 ফুট লম্বা ও 10 ফুট চওড়া 630টি ঘর তৈরি করে দিচ্ছে বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র। এছাড়াও বন্যার্তদের 6,195 প্যাকেট খাবার দেয়া হচ্ছে। এই সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন উপরাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন সুযোগের সৃষ্টি করতে পারে বলে ধারণা অর্থনীতিবিদদের। নতুন মার্কিন প্রেসিডেন্টের চীনা পণ্যের শুল্ক বাড়ানোর সম্ভাবনার সুযোগ কাজে লাগাতে পোশাক খাতের বিদ্যমান অস্থিরতা দূর করারও তাগিদ তাদের। এদিকে তৈরি পোশাক মালিকরা বলছেন, 5 আগস্ট দেশের রাজনীতির পট পরিবর্তনের অস্থিরতা কাজে লাগাতে চাইছে ভারত সহ প্রতিযোগী দেশগুলো। গোলাম ময়নুল হাসানের রিপোর্টে বিস্তারিত। জুলাই বিপ্লবের সময় দেশের রেমিটেন্স প্রবাহ কমে যায় মারাত্মকভাবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর চিত্র পাল্টে গেছে। দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসা শুরু হয়েছে। তবে এখনো পোশাক খাতে অস্থিরতা পুরোপুরি কাটেনি। কমে যাওয়া বায়ারদের ক্রয়াদেশ এখনো সেভাবে বাড়েনি। ফলাফল হিসেবে রপ্তানি ঘুরে দাঁড়াতে পারছে না। অনেক দিন যাবৎ বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা এতে ধীর গতি ছিল, সেটা এখন রিকভার করা শুরু করেছে। এটা হচ্ছে মোক্ষম সময় যে আমাদেরকেও কিন্তু আমাদের প্রতিযোগিতার সক্ষমতার মাধ্যমে কিন্তু বিশ্ববাজারে ওই যে রিকভারি হচ্ছে সেটার সুযোগটা কিন্তু নিতে হবে। বিভিন্ন কারণে আমরা শ্রমিক অসন্তোষ দানা বেঁধে উঠেছে এবং আইন শৃঙ্খলা পরিপন্থী যে কাজগুলো করা হচ্ছে এটাও কিন্তু গার্মেন্টসের শিল্পের উপরে ওভারঅল আমাদের যারা বায়ার্স আছেন তাদের আস্থা সংকট তৈরি করতে পারে। এটা যদি কন্টিনিউ করে, গিফটি মেরে যে কিছু স্বার্থনশীল বসে থাকে তারা সুযোগ সন্ধানে থাকে যে কখন এক সেক্টরকে সবল মারা যায়। সেটা কিন্তু এই 5ই আগস্টের আগে পরে মিলে কিন্তু সুযোগ তারা আবার নিয়ে নিয়েছে। একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট এই সুযোগটা সবাই কিন্তু নিচ্ছে। আর এই সুযোগটা দেশীয় লোকজন নিতেই পারে। অনেকে বিভিন্ন ক্ষোভে উত্তেজনা কারণে হয়তো তাদের খুব বৈপ্লবিক দেশীয়ভাবে হচ্ছে। আর এই সুযোগটা কাজে লাগাতে আমাদের পার্শ্ববর্তী দেশ। আগামীতে মার্কিন বাজারে তৈরি পোশাক খাতে শক্ত অবস্থানের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারি থেকে তার টার্ম শুরু করতে যাচ্ছেন এবং অনেকেই মনে করছেন যে চায়নার উপরে অতিরিক্ত শুল্ক আসবে। সেটাও যদি আসে সেটাও কিন্তু আমাদের জন্য একটু সুযোগ হতে পারে। কিন্তু আমরা যদি আমাদের সাপ্লাই সাইডকে ঠিক করতে না পারি, আমরা যদি নিরবিচ্ছিন্ন সরবরাহ না দিতে পারি, তাহলে কিন্তু বিশ্ব বাজারে সেই যে অতিরিক্ত চাহিদা তৈরি হবে সেখান থেকে কিন্তু আমরা সুবিধা নিতে পারবো না। এটা আমাদের একটু মনে রাখতে হবে। যদি আর এই ধরনের কোনো মাহমুদ দিনের ঘটনা না ঘটে, যদি শ্রমিকগত না হয়, তাহলে কিন্তু অর্ডারগুলি আবার বাংলাদেশে আসবে। আমরা যখনই অর্ডারগুলি আসার পরে টাইমলি শিপমেন্ট করতে পারবো, অটোমেটিক আমাদের ফরেন কাজে ফ্লো কিন্তু ঘুরে দাঁড়াবে। আগামী 3-4 মাসের মধ্যে পোশাক খাত ঘুরে দাঁড়াবে এমন আশা তৈরি পোশাক মালিকদের। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
জয়পুরহাটে তারেক রহমানের বিরুদ্ধে মামলা খারিজ। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুর সহ 7 জন খালাস। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে অন্যায় নির্যাতনের জবাব দেয়া হবে বললেন তারেক রহমান। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, নেতাদের মন্তব্য। গুমের ঘটনায় শেখ হাসিনাকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ, বললেন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশের শিকার তিনি। প্রবাসীদের পাঠানো অর্থ লুটপাট করেছে শেখ হাসিনা, আসিফ নজরুলের মন্তব্য। জুলাই বিপ্লবকালে বিশ্বে দেশের চিত্র তুলে ধরেছিলেন প্রবাসীরা, বললেন আসিফ মাহমুদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।